প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি সালমা আক্তার, সহকারী শিক্ষিকা সিরাজ মেমোরিয়াল মডেল স্কুল। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর ফিনান্স বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য থেকে তোমাদেরকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করাবো। আজকের পাঠ সাজানো হয়েছে বোর্ড প্রশ্ন এবং পাঠ্য বইয়ের আলোকে। অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রতি বছরই বোর্ড প্রশ্নে আমাদের এই অধ্যায় থেকে অঙ্ক থাকে। আজকে আমি তোমাদেরকে শিখাবো অর্থের সময় মূল্যের বর্তমান মূল্য নির্ণয় করা। বর্তমান মূল্যের দুইটি পার্ট রয়েছে, একটি হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি, আরেকটি হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি। তোমরা সূত্র অনুযায়ী অনেকেই অঙ্ক সাজাতে পারো, কিন্তু তোমাদের অনেকের কমপ্লিট থাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমরা ব্যবহার করে সমাধানটি সম্পন্ন করতে পারো না। আজকে আমি তোমাদেরকে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্কটি সমাধান করার প্রতিটি প্রক্রিয়া তোমাদেরকে আমি দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। আমরা এখন খাতায় অঙ্ক করবো এবং সায়েন্টিফিক ক্যালকুলেটরের ব্যবহার শিখা। আমরা এখন শিখব অর্থের সময় মূল্যের বর্তমান মূল্য নির্ণয় করা। অর্থের সময় মূল্যের বর্তমান মূল্য নির্ণয় করার জন্য আমরা প্রশ্ন পড়ে বুঝবো যে আমাদেরকে বর্তমান মূল্য নির্ণয় করার জন্য বলা হচ্ছে নাকি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য বলা হচ্ছে। প্রথমে আমাদেরকে প্রশ্নটি পড়তে হবে। অবনী 5 বছর পর 5 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়। ড্রিম ব্যাংক বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং ওয়ান ব্যাংক 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। এখানে একটি কথা আমাদের এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে ড্রিম ব্যাংক বার্ষিক সুদের প্রস্তাব দিচ্ছে এবং ওয়ান ব্যাংক 9.5% হারে সুদের প্রস্তাব দিচ্ছে। গ নাম্বারে আমাদেরকে বলছে 5 বছর পর 5 লক্ষ টাকা পেতে চাইলে ড্রিম ব্যাংকে তাকে কত টাকা জমা রাখতে হবে। আর ঘ নাম্বারে বলছে অবনীর জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক বলে তুমি মনে করো, অথবা তোমার মতামত ব্যাখ্যা করো। তাহলে আমরা শুরু করি গ নাম্বারের উত্তর। আশা করি তোমরা প্রশ্নটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। ড্রিম ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয়। এখানে ভবিষ্যৎ মূল্য এফভি দেওয়া আছে আমাদের 5 লক্ষ টাকা, সুদের হার আয় দেওয়া আছে 10% থাকুক 9.5% থাকুক যাই থাকুক, আমরা যে কাজটি করব সেটি হচ্ছে 10% ভাগ 100। 10 ভাগ 100 কত আসছে দেখো, 0.1। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। বছরের সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি 5 বছরের জন্য, সেজন্য আমরা 5 বছর লিখব। বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু সমান কত। এখন আমরা লিখব সূত্র। আমরা জানি পিভি সমান এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন এফভি এর মান কত, 5 লক্ষ টাকা। এফভি এর মান কত, 5 লক্ষ টাকা। 1 হচ্ছে সূত্রের 1, আই এর মান আমরা এখানে বের করেছি 0.1, তাহলে আমরা লিখব 0.1, আর এন এর মান 5 বছর, সেজন্য আমরা লিখব এখানে 5। তাহলে আমরা এখন এখানে যেভাবে ক্যালকুলেশন করব, প্রথম কাজটা হবে আমাদের 1 প্লাস 0.1কে আমরা যোগ করব, 1 যোগ 0.1। তাহলে আমাদের 0.1 এখানে আছে, আমাদের বারবার লেখার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট লিখব 1 প্লাস অ্যান্সার সমান কত আসছে দেখো, 1 প্লাস অ্যান্সার যোগ করলে আসছে আমাদের 1.1, আর উপরে টু দি পাওয়ার 5 থাকবে, তারপরে 5 লক্ষ ভাগ 1.1 টু দি পাওয়ার 5 এর আমরা মান বের করব। কিভাবে করব দেখো, 1.1 তোমাদের ক্যালকুলেটরে এইরকম একটা সাইন দেওয়া আছে, দেখো খেয়াল করো, টু দি পাওয়ার 5 কত আসলো দেখো, 1.61051। আমরা চেষ্টা করব মোটামুটি 6 ঘর নেওয়ার জন্য, তাহলে আমাদের অঙ্কটি একেবারে পারফেক্ট হবে। না হলে দেখা যাবে যে কারোর সাথে উত্তর মিলবে, কারোর সাথে উত্তর মিলবে না। তাহলে আমরা মোটামুটি 6 ঘর নেওয়ার চেষ্টা করব।
এখন আমাদের ক্যালকুলেটরে আছে 5 ঘর, আমরা 5 ঘরই পুরোপুরি নিব। 1.61051। তারপরে আমরা কি করব, উপরে আছে আমাদের কত, 5 লক্ষ টাকা। আমরা লিখব 5 লক্ষ ভাগ অ্যান্সার কত আসলো দেখো, 3,10,460.66। এখন দেখো এখানে একটা লক্ষণীয় বিষয়, 60-এর পরে আছে কত, 0.6। 0.6 যখন 5 ঘর থেকে বেশি থাকবে তখন আমরা 1 যোগ করে নিব। 5-এর পরে যদি থাকে তাহলে আমরা দশমিকের পরে কি করব, 1 যোগ করে নিব। তাহলে আমরা কি করব দেখো, 3,10,461, 3,10,461 হবে, 3,10,461। দেখো 3,10,461 টাকা। আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। এখন আমরা ঘয়ের উত্তর করব। ঘ নাম্বারে আমাদের কি বলেছে, কোন ব্যাংকে টাকা রাখা অবনীর জন্য লাভজনক। তাহলে আমরা লিখব, যে ব্যাংকে টাকা রাখা অবনীর জন্য লাভজনক তা নির্ণয় করার জন্য আমাদের আরেকটি ব্যাংকের কথা বলা হচ্ছে, সেই ব্যাংকের আমরা বর্তমান মূল্য নির্ণয় করব। তারপরে আমরা বিচার করব যে আমরা কোন ব্যাংকে টাকা রাখবো, কোন ব্যাংকে টাকা রাখবো না। তাহলে আমরা লিখব ঘ, অবনীর জন্য যে ব্যাংকে টাকা রাখা লাভজনক তা জানার জন্য আমাদের দুটি ব্যাংকের নাম ছিল, একটি হচ্ছে ড্রিম ব্যাংক, আরেকটি হচ্ছে ওয়ান ব্যাংক। তাহলে আমরা লিখব, তা জানার জন্য ওয়ান ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। এখানে আমরা কি লিখব, এখানে ভবিষ্যৎ মূল্য FV সমান 5 লক্ষ টাকা। ভবিষ্যৎ মূল্য 5 লক্ষ টাকা। সুদের হার আয় সমান 9.5 ছিল আমাদের, তাহলে 9.5% বা 9.5 ডিভাইডেড 100 কত আসছে দেখো, 0.095। 0.095। বছরের সংখ্যা n সমান 5 বছর।
আমাদেরকে বলছে মাসিক চক্রবৃদ্ধিতে, তাহলে আমরা এখানে কি লিখব? বছরের চক্রবৃদ্ধির সংখ্যা m সমান, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা m সমান 12 বার। বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু সমান কত? এখন আমরা লিখব, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সমান FV। দেখো আমাদের আগের বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্রটা কি ছিল? FV ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার n। মনে আছে নিশ্চয়ই তোমাদের? FV ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার n। এখন এখানে আমাদের খুব বেশি কোনো কাজ নেই, আমরা জাস্ট I এর নিচে m লিখব আর n এর সাথে m গুণ করব। চক্রবৃদ্ধির ক্ষেত্রে জাস্ট এতটুকুই চেঞ্জ। তাহলে সূত্রটি তোমাদের আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা I এর নিচে m লিখব এবং n এর সাথে m গুণ করব। আশা করি সূত্রের টেকনিকটি তোমরা বুঝতে পেরেছো। মুখস্থ না করেও মনে রাখা যায়, জাস্ট I এর নিচে m আসবে, n এর সাথে m গুণ হবে। FV এর মান কত পেয়েছিলাম আমরা? 5 লক্ষ টাকা। সূত্রের 1 যোগ হচ্ছে 0.095, m হচ্ছে 12, n হচ্ছে 5 গুণ 12। এই ক্যালকুলেশনটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে দেখো। আমরা প্রথমে কাজ করব জাস্ট এতটুকুর কাজ করব, বাকিটুকু আমরা লিখে নেই। দেখো কিভাবে করব। 0.095 ভাগ হচ্ছে 12, লেখো ভাগ 12। কত আসলো দেখো? 7.916667। তারপরে কি আছে দেখো, এখানে আমাদের ক্যালকুলেটরে -03 লেখাটা আসছে, -03। এই ক্ষেত্রে তোমরা কি করবা? এই ক্ষেত্রে শিফট ইন ইকুয়াল, কি দিলাম? শিফট ইন ইকুয়াল। এটা দেওয়ার ফলে কি আসলো দেখো? 1.007948086। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, এই এক আর আমরা যোগ করব না। যখন আমাদের এরকম -3, -4, -6 যে কোনো কিছু আসবে, তখন আমরা শিফট ইন ইকুয়াল চাপবো এবং এই যে এক, সেই এক আর আমরা কি করব না? যোগ করব না। তাহলে আমরা কি লিখব দেখো? আমরা লিখব 1.0079794 2 4 6 ঘর, আমরা মোট 6 ঘর নেব। এখন দেখো 48 এর পরে 0 আছে, যদি এখানে 0 না থেকে 8 হতো তাহলে আমরা 8 এর সাথে 1 যোগ করে এটাকে 9 করে ফেলতাম। যেহেতু এটার 8 এর পরে কি আছে? 0, 0-র সাথে আমাদের 1 যোগ করার কোনো প্রয়োজন নেই, আমরা এ পর্যন্তই নিব। 1007948। এখন দেখো 5 12 কত হয়? 5 12 হচ্ছে 60। তাহলে আমরা গুণ করে বসাবো 5 12 60। ক্যালকুলেটর থেকে এটা মোছার কোনো প্রয়োজন নেই। আমরা এখন লিখব 5 লক্ষ
আগে এটার মানটা বের করে নেই। টু দি পাওয়ার 60 কত আসলো দেখো, আমরা লিখে ফেলি 5,60,80,14। ক্যালকুলেটর থেকে কোনো সংখ্যা আমরা মুছবো না, দ্বিতীয়বার লিখবো না, যা থাকবে তাই। আমরা এখন লিখব 5 লক্ষ ভাগ অ্যান্সার। 5 লক্ষ ভাগ অ্যান্সার। দেখো কত আসলো, 3,10,942.5। 942.5। তার মানে যদি 5 থেকে উপরের দিকে থাকে আমরা দশমিকের আগের ঘরের সাথে 1 যোগ করে নিব, তাহলে 42.5কে আমরা কত লিখব, 43। 10,943 টাকা। এখন দেখো আমাদের ড্রিম ব্যাংক থেকে আমরা টাকা পাচ্ছি 3,10,461 টাকা। 3,10,461 টাকা। আর ওয়ান ব্যাংক থেকে আমরা টাকা জমা রাখছি, ওয়ান ব্যাংকে আমরা টাকা জমা রাখতেছি 3,10,943 টাকা। তাহলে আমরা এখন কিভাবে সিদ্ধান্ত নিব? আমরা সিদ্ধান্ত নিব এভাবে যে যখন আমরা টাকা রাখবো, রাখার বেলায় আমরা কি করব, কম রাখবো, আর নেওয়ার বেলায় আমরা বেশি নিব। এই টেকনিকটা যদি মনে রাখতে পারি আমাদের মন্তব্য লেখাটা খুবই সহজ হবে। নেওয়ার বেলায় আমরা কি করব, বেশি নিব, আর দেওয়ার বেলায় আমরা কম দিব। তাহলে যেই ব্যাংকে হচ্ছে আমাদের টাকা কম রাখতে হবে, আমরা সেই ব্যাংকে টাকা রাখাটা আমাদের জন্য হচ্ছে লাভজনক। তাহলে দেখো আমরা কি লিখব, এখানে আমরা লিখব মন্তব্য 5 বছর পর 5 লক্ষ টাকা পাওয়ার জন্য পাঁচ বছর পর 5 লক্ষ টাকা পাওয়ার জন্য অবনী ড্রিম ব্যাংকে $3,10,461 টাকা, 3,10,461 টাকা এবং ওয়ান ব্যাংকে $3,10,943 টাকা। জমা রাখতে হবে। জমা রাখতে হবে। সুতরাং অবনীর জন্য ড্রিম ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক। কেন লাভজনক? কারণ হচ্ছে আমাদের ড্রিম ব্যাংকে আমরা কম টাকা জমা রাখবো।
এখানে মন্তব্যটা আমরা এরকম লিখতে পারি এবং আরেকটিভাবে লিখতে পারি, সেটা হচ্ছে টাকার অঙ্কটা বিয়োগ করে দেখাতে পারি। সুতরাং অবনীর জন্য ড্রিম ব্যাংকে টাকা রাখা লাভজনক, কারণ 43 বিয়োগ 3,10,460 482 টাকা কম রাখতে হবে। দেখো আমরা কি লিখলাম, 5 বছর পর 5 লক্ষ টাকা পাওয়ার জন্য অবনী ড্রিম ব্যাংকে 3,10,461 টাকা এবং ওয়ান ব্যাংকে 3,10,943 টাকা জমা রাখতে হবে। সুতরাং অবনীর জন্য ড্রিম ব্যাংকে টাকা রাখা লাভজনক, কারণ 3,10,943 বিয়োগ 3,10,461 সমান হচ্ছে 482 টাকা কম রাখা যাবে, এই কারণে হচ্ছে লাভজনক। অথবা আমরা সরাসরি এত বিয়োগ এত সমান এত টাকা কম রাখা যাবে, তাই ড্রিম ব্যাংক লাভজনক বলে আমি মনে করি, সেই কথাটা আমি লিখতে পারি। মন্তব্য লেখার জন্য তোমাকে এক্সট্রা নাম্বার পাবা তুমি মন্তব্য লেখার জন্য, তাই মন্তব্যটি তুমি গুছিয়ে লেখার চেষ্টা করবে। আচ্ছা, এখন আমি তোমাদের জন্য একটি SW রেডি করে রাখছি, তোমরা বাসায় SWটি কমপ্লিট করবে। SWটি কি দেখো, মিস্টার করিম 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা জমিয়ে রাখতে চায়। জনতা ব্যাংক তাকে বার্ষিক 9% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং ডাচ বাংলা ব্যাংক তাকে 9% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। 5 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার জন্য মিস্টার করিম জনতা ব্যাংকে কত টাকা জমা রাখবেন? তারপরে ঘ নাম্বার হচ্ছে, কোন ব্যাংকে টাকা রাখলে জনাব করিম অধিক লাভবান হবেন? মতামত দাও। একই রকম সিস্টেম ফলো করবে তোমরা বার্ষিক এবং মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, তাহলে তোমাদের অঙ্কটি ভুল হবে না। আশা করি তোমরা SWটি কমপ্লিট করে রাখবে এবং ক্লাসে আমাদেরকে যথাসময়ে তোমরা উপস্থাপন করবে। আজকে আমরা বর্তমান মূল্য নির্ণয় করা শিখলাম, আগামী ক্লাসে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখব এবং আরেকটি অঙ্ক শিখব আমরা এখান থেকে, প্রকৃত সুদের হার নির্ণয় করা। পর্যায়ক্রমে ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। আজকে বর্তমান মূল্য নির্ণয় করা পর্যন্তই থাকবে, এটার SW কমপ্লিট করবে। আগামী ক্লাসে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখব, তার পরবর্তী ক্লাসে আমরা প্রকৃত সুদের হার নির্ণয় করা শিখব। শিক্ষার্থীরা, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।